ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্না পর্ব 28, 29, 30। ইফরাকে পৌঁছে বাজারে এসেছে আরাধ্য। রাতের গাড়ির একখান টিকিট কাটতে হবে তাকে। পঞ্চগড় হতে ঢাকার দূরত্ব বেশ অনেকখানি। কাউন্টারে বসে গরম চার সামোসা খাচ্ছে। সামনেই কাউন্টারের ছেলেটা, এর সাথেই আরাধ্যের ভীষণ খাতির। আরাধ্য এলেই তাহার প্রথম কাজ কপালে হাত ঠেকিয়ে সালাম ঠুকে দেওয়া। ছেলেটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এমন নয়। কলেজ জীবনে এক ব্যাচ আরাধ্যের সিনিয়র ছিল, তবে আরাধ্য কোনো কালেই তাকে সিনিয়র মানেনি। একদা এই ছেলে তার ওপর বড় ভাইগিরি ফলাতে গিয়েছিল। তখন ঘটনাটা ঘটেছিল বিড়াল হয়ে সিংহের সঙ্গে পাঙ্গা নেওয়া। ওই যে আরাধ্য সিনিয়র মানে না, কানের নিচে ঠাটিয়ে মেরেছিল। মুহূর্তেই মকবুল রহমান কলেজের মাঠ প্রাঙ্গণে সব ছাত্রছাত্রী জড়ো হয়। পরবর্তীতে বিচারের আয়োজন হলে বেশ বড় এক হাঙ্গামা হয়। আরাধ্য চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ডাকে, নয়ন ভাই। নয়ন এক ধ্যানে কিছু একটা ভাবছে। আরাধ্য কিছু সময় তার ভাবুক মুখের দিকে তাকিয়ে থেকে তার দৃষ্টি সই তাকাতেই নাক সিটকায়। সামনে দাঁড়ানো এক লাস্যময়ী নারীর উন্মুক্ত সাদা ধবধবে পেট দেখা যাচ্ছে শাড়ির ফাঁক গলিয়ে। নয়নের দৃষ্টি স্থির সেদিকে। আরাধ্য বেশ জোরে ডেকে ওঠে এবার, নয়ন ভাই। হ্যাঁ হ্যাঁ, কে কি? আরাধ্য হেসে বলল, ওসব বাহিরের মালে কতদিন আর মুখ লুকাবেন? এবার না হয় ঘরে একখান তুলে আনেন। নয়ন লজ্জায় মাথা নিচে নামিয়ে নিতেই আরাধ্য আবার বলল, রাতের একখান টিকিট কাটেন ভাই, রাজধানী যাব। কয়টার দিব? দেন 9টার। নয়ন টিকিটের বই বের করতে করতে বলল, বাপের গাড়ি থাকতে বাসে যাতায়াত করস কে তুই? ওইটা বাপের খাজনা, আমার খাজনা হুন্ডা। আমার খাজনার বাজনা বেশি, তাই বাসে যাব। ছোট নবাব নাকি শাদিশুদা করেছে শুনলাম। ওই আর কি, দিলে যৌবনে লারা, হরি নিজেও বলে আমারে কেউ সামলা, তাই হাঙ্গা করে নিলাম। মুখের কথাটুকু ফুরাতেই সাই এক শব্দে গরম এক পিস্তলের বুলেট পাশ কাটিয়ে গিয়ে কাউন্টারে বাল্বে লাগে। মুহূর্তেই বাল্ব ব্লাস্ট হয়। আরাধ্য শান্ত চোখে একবার সেদিকে তাকিয়ে ঘাড় কাত করে বাজারের দিকে তাকায়। পর মুহূর্তেই আবার এক ছুটন্ত গুলির শব্দ হতেই আরাধ্য সরে যাওয়ার আগে গুলি নয়নের কপাল ফুটো করে দেওয়ালে গিয়ে আঘাত হানে। ধীরে ধীরে নয়নের দেহ লুটিয়ে পড়ল কাচের টেবিলের ওপর। আরাধ্য চেঁচিয়ে ওঠে, নয়ন ভাই। নয়নের সাড়া নেই। গলা ছেড়ে ডাকে আরাধ্য, সাহায্যের লাগি। বাজার কমিটির লোকজন এগিয়ে আসে। আরাধ্য একবার, নয়ন তো একবার গুলি ছুটে আসার দিক নির্ধারণ করে তাকায়। মুখে কালো কাপড় পেঁচানো এক লোকের অবয়ব চোখে পড়ে। আরাধ্যের চোখ লাল হয়ে ওঠে। দ্রুত ফোন বের করে কল করে রেজার নাম্বারে। ফোন বেজে বেজে কেটে যায়। নয়নের নিঃশ্বাস পড়ছে না। দেয়ালে লেগে আছে রক্তের দলা। মিনিটের মধ্যে এক অটো এসে হাজির হয় সেখানে। আরাধ্য আর বাজার কমিটির দুটো লোক মিলে গাড়িতে তোলে নয়নকে। কাছে এক হাসপাতালে ভর্তি করা হয় নয়নকে। অনেক আগে প্রাণত্যাগ করেছে ছেলেটা। আরাধ্যের বুকের মাঝে মুচড়ে ওঠে। খবর পেয়ে নয়নের বাড়ির লোক এসেছে। অতিক্রম হয় প্রায় 1 ঘন্টা। নীরব হয়ে হাসপাতালে বসে আছে আরাধ্য। রেজা এসেছে। নয়নের লাশ ময়নাতদন্তে নেওয়া হবে বলেই পুলিশ নিয়ে গিয়েছে। রেজা আরাধ্যের কাঁধে হাত রেখে ডাকে, ছোট নবাব। আরাধ্য তাকালো না। রেজা জানে আরাধ্যের এই নিশ্চুপ থাকার মানে। সে নিজেকে একটু শান্ত করে বলে, খন্দাকার বাড়ির লোক আজই আক্রমণ ঘটিয়েছে ছোট নবাব। গুলি করা ছেলেকে খুঁজে বের করা হয়েছে। আপনি আরাধ্য উঠে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। রেজা অধমের মতো কিছু সময় তাকিয়ে থেকে সেও পিছু নেয়। বেশ বড় এক হাঙ্গামা সেরে আরাধ্য ঘরে আসে। আহত শরীর টেনে টুনে এনে সোপায় গা এলিয়ে গলা ছেড়ে ডাকে, মিম নুন হা। পরপর 3বার একই নামে ডাকতেই মানহা এসে হাজির হয়, হাতে গরম পানি বাটি। মানহা ঘরে আসতেই আরাধ্য বলল, গুমুর ধরেছিস দেখি। আজকাল আর আরাধ্য ভাই করে মাথা চিবোস না, কাহিনী কি? মানহা কথা বলে না, চুপচাপ গরম পানিতে স্যাভলন ঢালে। আরাধ্য কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মানহা একটা সাদা সুতি কাপড় আর পানির বাটি হাতে এগিয়ে এসে কাটাছেঁড়া জায়গার রক্তগুলো সযত্নে পরিষ্কার করছে। থেকে থেকে 2-1বার ফু পারছে, যেন লোকটার জ্বলন না ধরে। আরাধ্য শান্ত চোখে তাকিয়ে দেখছে, তার মুখে ব্যথার লেশমাত্র নেই। ক্ষতস্থান পরিষ্কার করে একটা মলম জাতীয় কিছু লাগিয়ে দিল মানহা। কাজ শেষে যেতে নিবে, ঠিক তখন তারে থামিয়ে দেয় আরাধ্য। কি সমস্যা? মনে হচ্ছে এড়িয়ে যাচ্ছিস। মানহা শান্ত দৃষ্টিতে তাকালো। এড়িয়ে যেতে পারলে তো ল্যাটা চুকে বুকে যেত। খোঁচাখুচি করছিস, মামলা কি? আসছি। মানহা ঘুরে চলে যেতে নাই। আরাধ্য এক ঝটকা টানে সোফার ফাঁকা জায়গায় এনে বসায় তাকে। মানা ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, আমি আর ছোটটি নেই আরাধ্য ভাই, এভাবে যখন তখন শোবেন না আমায়।
বারে দাঁড়িয়ে মার খেলে যদি পাক মেরে পড়ে যাস, তাই তো বসে পেটানোর চিন্তা করলাম, যেন পড়লেও ব্যথা না লাগে। আজকাল মানুষের ভালো করতে নেই। মানহা কথা বাড়ালো না, মুখ ঘুরিয়ে নিল। আরাধ্য আঙুলে কপাল চুলকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো। এরপর ধীরস্থে হাত বাড়িয়ে মানহার ছোটখাটো মুখটা নিজের দিকে ঘুরে আদুরে স্বরে বলল, কি হয়েছে বুলবুলি, ভাইকে বল। মনে আষাঢ়ের মেঘ জমিয়ে রেখেছিস কেন? কি চাই বল দেখি, ফটাফট হাজির হবে। মানহার চোখজোড়া ভরে উঠছে, পাতা পড়তেই হয়তো গড়িয়ে পড়বে কয়েক ফোঁটা পানি। আরাধ্য তার ছলছল চোখে তাকে গাল হতে হাত সরিয়ে আঙুলে কপাল চেপে ধরল। থাবড়া খেয়ে মুখ খুলতে না চাইলে লক্ষ্মী মেয়ের মতো বল, কি চা? আপনাকে চাই, দিবেন? আরাধ্য স্তব্ধ হয়ে যায়, ঠোঁটের কোণে এগিয়ে আসা কথাগুলো এক শক্ত ঢোকে গিলে নেয়। মানহা আবার বলল, কি হলো দেন। মীর ফারহান ফায়াজ আরাধ্যকে মুবাসারা জান্নাহ মানহার নামে দলিল করে দেন। আরাধ্য সিটকে কয়েক সেন্টিমিটার দূরত্বে সরে যায়। মানহা তাচ্ছিল্যের হাসল, পারবেন না তাই না আরাধ্য ভাই? যে রোগে মরছি আমি, সে রোগের প্রসাধনী আপনি। ঘেমে উঠেছে আরাধ্যের শরীর, চোখ দুটো বুজে গা এলিয়ে দিল সোফায়। কতদিন ধরে পুষেছিস এসব? কত বছর বলুন? দীর্ঘশ্বাস নিংড়ালো আরাধ্য। কত বছর? ঠিক যে বছর বাচ্চা হতে কিশোরী হলাম, বয়ঃসন্ধির সময় পেরিয়ে অনুভূতির অতলে ডুব সাঁতারি হলাম, ঠিক তখন। আপনি বোঝেননি। আপনি তো আমার ওই নজরেই কখনো দেখেননি। কিন্তু আমি পারিনি আপনাকে আপনার নজরে দেখতে। কেন পারিনি বলুন তো? কারণ আমার ভাবনাই ছিল আপনি দেরিতে হলেও আমায় বুঝবেন। তবে ওই যে, যা মনে সয় ভাগ্য তার সাথেই পাঙ্গা লয়। হয়েছে তাই, এক অতি সুন্দর রূপবতীর কাছে আমি হেরেছি। দম নাই মানহা, চোখের এক কোণে পানি চিকচিক করছে। সেই পানি আঙুলে মুছে আবার বলে, বিধাতা আমার বেলাতেই বড্ড নিষ্ঠুর। প্রতি ওয়াক্তের মোনাজাতে শুকনা চেয়ে শুধু আপনারই চেয়েছিলাম, অথচ আপনাকে পেলাম না। সুখ পাখিটাও ধরা দিল না। মানহা থামল। আরাধ্য ছাদের দিকে দৃষ্টি রেখে বলল, ভাগ্য নিষ্ঠুর? ভাগ্য নিষ্ঠুর। প্রেম দহনে পোড়াচ্ছে আমার অন্তর। কি এমন হতো আপনি মানুষটা আমার হলে? খুব কি ক্ষতি হয়ে যেত বিধাতা আমায় একটু রূপ দিলে? তাহলে অন্তত সর্বস্ব হারাতে হতো না আমার। কিছু জিনিস হারিয়েও শুক্রিয়া করতে হয়। মানহা করুণ চোখে কিছু সময় তাকিয়ে দেখল আরাধ্যকে। আরাধ্য ধরা কণ্ঠে বলল, কবে এত বড় হয়ে গেলি জানলাম না। বরাবর ছোট ছোট বলে এড়িয়ে গিয়ে আমার ছোট এক রমণী তুলে আনলেন। সে ছোট, তবে বুঝদার। বুঝদার না হয়ে বুঝি ধোকা খেলাম। উত্তপ্ত লাভায় স্বইচ্ছায় নিজেকে নিক্ষেপ করে গজন। যে পোড়া পোড়াচ্ছেন, এর থেকে তীব্র জ্বলন কি সেই আগুনে? আরাধ্য চোখ বুজে নিল, কাটাছেঁড়া হাতে টেনে ধরল মাথার চুল। যে হাতে যত্নে ওষুধ লাগিয়েছে মানহা, সে হাতে আবারও রক্তক্ষরণ হচ্ছে। মানহা আবার বলল, চিন্তিত হচ্ছেন, প্রয়োজন নেই। নীরবে ধ্বংস হব, তবু আপনার সুখের মাঝে কাটা হব না। আমি ধুলোবালি, আমাকে গায়ে মেখে লাভ নেই। কথাটুকু বলে দ্রুত ছুটে বেরিয়ে যেতে নেয় মানহা। তবে দরজায় দাঁড়ানো অরুণিমাকে দেখেই পা থমকে যায় তার। আরাধ্য তখনও গায়ে লিয়ে বসে আছে। মানহা একবার সেদিকে তাকে পর মুহূর্তে তাকায় অরুণিমার শান্ত চেহারায়। অরুণিমা এসেছিল ছেলের খোঁজ নিতে। ক্ষতবিক্ষত হয়ে ফিরেছে আরাধ্য। হাত গড়িয়ে পড়া রক্তে অন্দরমহলে ফোঁটা ফোঁটা দাগ পড়েছে। খবর পেয়ে দেখতে এসেছে। মানহার প্রতিটি কথা তাকে স্তব্ধ করে দিয়েছে। গলায় আটকে থাকা প্রতিটি শব্দ যেন দলা পাকিয়ে রয়েছে তার। মানহা চলে যায়। অরুণিমা শান্ত স্বরে ডাকে, ফাইয়াজ। আরাধ্য না ঘুরে হাত উঁচিয়ে থামিয়ে দেয় মাকে। এখন না মা, পরে আসবেন। অরুণিমা কথা বাড়ায় না, চলে যায়। দরজা ভেজিয়ে রেখে যায়। আরাধ্য ধীরে ধীরে শুয়ে যায় সোফায়। চোখ জোড়ায় ছাদের দিকে স্থির রেখেছে। একরাশ অনুশোচনা এসে ভিড় করেছে মন গহ্বরে। আবারও কোথাও একটা তৃপ্তি মিলছে। তার মতো পাপি তাপি মানুষটাকেও কেউ ভালোবেসেছে। জীবনে এই বিয়াটা ছাড়া প্রতিটি কাজ আরাধ্য পরিকল্পনা ছাড়াই করেছে। কিছু কিছু কাজ অবশ্য না চাইতেও হয়েছে। সবকিছু যদি প্রাপ্তি হয়, তবে অপ্রাপ্তি যে ডুবছে মরবে। আরাধ্য হেসে ওঠে। ভেতরে এক উত্তাল সমুদ্র শান্ত করতে হাসতে হবে তার। উচ্চস্বরে কিছু সময় হেসে বলে, থেমে থাকিবে না কিছুই, বহিয়া যাবে স্রোতে। সময়ে সময় কাটিবে, আমার দেহ খাইবে মাটিতে। আমায় তুমি ভুলিবে প্রিয়, ভুলিবে আমার স্বজন। আমার লাশ দাফনে তোমরা গুনিবে থাকিবে প্রহর। থাকিবে না চিহ্ন, রাখিবে না মনে, এই পাপিষ্ঠ আমিকে কি ছিলাম তোমার জীবনে। কিছু সময় ঠেস ধরে শুয়ে থাকলো আরাধ্য, তবে সেটাও আর হলো না। ঘড়ির কাঁটা 4-এর ঘরে চেয়ারম্যান বাড়ি ফিরেছে।
রইসুল এসে ডেকে যায়, চেয়ারম্যান সাহেব তলব করেছে তাকে। আরাধ্য উঠে বসলো, গায়ের গেঞ্জিটা খুলে অন্য আরেকটা গায়ে জড়ালো, পরনের জিন্স খুলে একটা ট্রাউজার পরে বেরিয়ে যায়। চিন্তিত ভঙ্গিতে ছাদে দাঁড়িয়ে জঙ্গলের ঘরের পানে তাকিয়ে আছে চেয়ারম্যান। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। আরাধ্য এলো, সিঁড়ির দরজা পেরিয়ে আসতেই ডাকলো, আব্বাজান ডেকেছেন? চেয়ারম্যান ঘুরে তাকালো, আরাধ্য এসে একদম কাছাকাছি দাঁড়িয়ে বলল, প্রয়োজনীয় কিছু বলবেন? চেয়ারম্যান আরাধ্যের হাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, আজকাল কি করে বেড়াচ্ছ তুমি? চুরি, খুন, ছিনতাই, মশকরা করা বাজে অভ্যাসে দাঁড়িয়েছে তোমার। আরাধ্য মুখের উপর হাত রেখে অবাক ভঙ্গিতে বলল, তবা তবা আস্তাগফিরুল্লাহ। আব্বা এসব কি বলেন? মজা না সত্যি? চেয়ারম্যান বেশি না ঘাটিয়ে বলল, হাতে লেগেছে কি করে? আপনার ভাইরা ভাইয়ের লোক এসেছিল আমারে খালাস করতে, তাই একটু খাতির করতে লেগেছে। ওসব ছাড়ুন, কি হয়েছে বলুন তো? চেয়ারম্যান কিছু সময় নিশ্চুপ থেকে বলল, নদীপথে আসা 2 দিনের মাল চোরাই হয়েছে। লসের পরিমাণ প্রায় কয়েক লক্ষ। ভর্তুকি পড়বে অনেক। এতে চিন্তিত হবার কিছুই দেখছি না। চেয়ারম্যান অবাক চোখে তাকালো ছেলের দিকে। আরাধ্য ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল, চিন্তিত হবেন না, মাল সুরক্ষিত রয়েছে। কমিশন 60% দিলেই সঠিক সময়ে পৌঁছে যাবে। আরাধ্যের ইশারা চেয়ারম্যান বোঝে। মুহূর্তেই চোখ দুটো লাল বর্ণ হয়ে ওঠে তার। ক্ষিপ্ত হয়ে ধমকে বলে, এত খারাপ দিন এসেছে তোমার, নিজের ঘরেই শিং খুঁড়ছ? সে আপনি যাই বলুন, মাল নিতে মানি লাগবে। আগে বলুন, নয়তো পুরোটাই আমার। ফারহান, আসছি আব্বাজান। আরাধ্য পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখনই চেয়ারম্যান বলে, অতিবার বাড়িও না, ঝড়ে মাথা ভেঙে যাবে। আরাধ্য হাসলো, মাথা থাকলে তবে না ভাঙবে। আরাধ্য চলে গেল। চেয়ারম্যান দাঁতে দাঁত চেপে আকাশপানে তাকিয়ে রইল। মানহা ঘরে এসেছে, বিছানায় উবুর হয়ে শুয়ে কাঁদছে। আর ঠিক কতটা ভাঙতে হবে তাকে, এসবের হিসাব মেলাতে গিয়ে ব্যর্থ সে। এত বছরের লুকানো সত্যটা আজ কয়েক মিনিটে কিভাবে উন্মুক্ত করে দিল সে। ভীষণ অপরাধবোধ কাজ করছে তার। সে কি পাপ করেছে? দরজায় শব্দ হয়, ভাজানো দরজা খট করে খুলে যায়। দরজা খোলার শব্দটুকু কানে আসতেই দ্রুত শোয়া থেকে উঠে বসে সে। নিজেকে স্বাভাবিক করতে চোখের উপচে পড়া পানিটুকু হাতের তালুতে মুছে নেয়। তবে গালে তার পানি এক রেখা রয়েছে। অরুণিমা এসেছে। মানহা নিজেকে সামলে ডাকে, গিন্নিমা। অরুণিমা বিছানার দিকে এগিয়ে আসে। মানহার কাপা কণ্ঠে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কাঁদছিস? হুম, একদম কাঁদছি না। তবে চোখে পানি কেন? মানহা 2-1 বার গালে হাত বুলিয়ে বলল, কই পানি? ধুর, ছুটে আসতে গিয়ে উড়ন্ত চুল চোখে ঢুকে জ্বালা করছিল, তাই চোখে পানি এসেছে। অরুণিমা হাত বাড়িয়ে ডাকলেন, আয় দেখি, বুকে আয়। মানহা কিছু সময় তাকিয়ে থাকলো, তার চোখ আবার ভরে উঠছে। এ সময় তার সত্যি একটু আদুরে হাতের প্রয়োজন ছিল। আর দেরি করে না, দ্রুত গিয়ে জড়িয়ে ধরে অরুণিমাকে। মুখ লুকায় অরুণিমার বুকের মাঝে। অরুণিমা মানহার মাথায় আদুরে হাত রেখে বলে, পুরুষের মন ইট পাথরের তৈরি দালান ঘর। এ মনে হাজার আঘাতেও ক্ষয় নেই, তীব্র বৃষ্টিতেও এদের ভাঙন নেই। ভাঙন তো হয় মাটির ঘরে, অনাবৃষ্টিতেই নিজেকে কেমন গলিয়ে দেয়। আমরা নারীরা হলাম সেই মাটির ঘর। অরুণিমা থামে। মানহারা শক্ত করে জড়িয়ে ধরতে চায় তাকে। থেকে থেকে ফুপিয়ে উঠছে। অরুণিমা আবার বলে, নারীর লোকের বিবাহের আগেই ঠকা ভালো, বিবাহের পর ঠকিলেই মরণ। মানহা মুখ তুলে তাকালো। অরুণিমার চোখে তাকাতেই থমকে যায় সে। অরুণিমার চোখে পানি, চোখ জোড়া হালকা লাল। মানহা আস্তে ডাকলো, গিন্নিমা। অরুণিমা চোখে পাতা বুঝে বড়সড় এক নিঃশ্বাস টেনে নিল। মানহা নিজের ব্যথা ভুলে বলল, আপনি কাঁদছেন গিন্নিমা? খুশিতে কাঁদছি। এই অভিশপ্ত বংশের নির্মম পরিহাস হতে কেউ অন্তত রক্ষা পেয়েছে। কি বলছেন এসব গিন্নিমা? অরুণিমা কিছু সময় মানহার মুখ পানে তাকিয়ে থেকে বলল, রক্তচোষা দেখেছিস, চিনিস? মানহা ফালফাল করে তাকিয়ে রইল। কি উত্তর করা উচিত বোঝে নেই তার। অরুণিমা আবার বলল, এই বংশের প্রতিটি পুরুষ রক্তচোষা, নারী দেহের লোভী। মানহার অবাকে চোখ দুটো বেশ বড় বড় হয়ে উঠল। অরুণিমার প্রতিটি কথাই যেন কিছু একটার ইঙ্গিত। মানহা বলল, কি হয়েছে গিন্নিমা? আপনার এত কড়া কথার মানে আমার মস্তিষ্ক নিতে পারছে না। দয়া করে খোলসা করুন। অরুণিমা কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্য হাসল। পুরুষের তীব্র ভালোবাসা সইবার ক্ষমতা নেই। এরা যেথায় তুচ্ছ তাচ্ছিল্য পাইবে, সেদায় থাকার জেদ ধরে। ঠিক এমন হয় এই বংশের ধারায়। আমার শ্বশুরের পূর্বপুরুষের থেকেই হয়ে আসছে এসব। ঘরে বউ রেখে দিনের পর দিন বাইরে গিয়ে রাত কাটিয়েছে তারা। আমার শ্বশুর বাবাও ছিলেন মেয়েবাজ। ক্ষমতা খাতিরে 3 বিবাহ করিয়াছে, তবুও সেই লোকের কুঠুরি গৃহে নারী লোকের আনাগোনা ছিল।
অরুণিমা থামে, মানহার কৌতূহলী মস্তিষ্ক সজাগ হতে প্রশ্ন করে, খালোজন তো এমন নয় গিন্নিমা, তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, তাহলে আপনি কেন ব্যথা নিচ্ছেন? মরা মানুষে কি আর আত্মীয়ের কান্না শোনে না নিশ্চয়ই। আমার ভেতরটাও মৃত, সব জানি বুঝি, দু চোখ মিলিয়ে দেখি, তবে আমার বলার কিছুই নেই। বহু বছর আগেই আমার ভেতরের হাস্যোজ্জ্বল মানুষটার মৃত্যু ঘটেছে। মানহা স্তব্ধ, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অরুণিমা উঠে দাঁড়ায়, একটু একটু করে এগিয়ে গিয়ে থামে জানালার কাছে। যার লাগে আমি ঘরে লোকের দুশ্মন সাজছি, সব সাইরা সেই সুদূর ঢাকা হইতে এই অচেনা শহরে আসি ঘর বাঁধছি, এই মানুষটাই আমারে সবচেয়ে বড় ধোকা দিছে, আমারে ঠকাইছে, আমার ভালোবাসার ফায়দা লুটে আমারই কাছের বান্ধবীর লগে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। মানহা বাকরুদ্ধ হয়ে যায়, ফ্যালফ্যাল চোখে তাকিয়ে শুধু দেখছে অরুণিমাকে। অরুণিমা বলে, শোন মেয়ে, আবেগ আর অনুভূতি দুটির মিশ্রণ না করে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। এই দুই মিশ্রণেই হয় কলঙ্ক। সাদা কাপড়ের কালি আর নামে লাগা কলঙ্ক দুটোই ভয়ঙ্কর, যত ঘষিবে ততই বাড়িবে। মানার হাত পা কাঁপছে, এত কঠিন সত্যগুলো গিন্নিমা কত অনায়াসে বলে দিল। এখন যেন দম বন্ধ লাগছে। আরাধ্যকে সে বরাবরই ঘৃণা করতে দেখেছে, এই বংশকে। বলতে শুনেছে এই বংশের ধ্বংস সে করবেই, ধূলিসাৎ করবেই মীরের রাজত্ব। আরাধ্য একরোখা, একবার বলেছিল এই বংশের অস্তিত্ব বিলীনের আগে তার মৃত্যু নেই, যদি মৃত্যু হয় তবে স্বেচ্ছায় মৃত্যু, যা আরাধ্য কখনোই মানবে না। তবে কি এই মীরের রাজত্ব? ভাবতে পারে না মানহা, দুহাতে মাথা চেপে ধরে বসে রয়। অরুণিমার ডাক পড়ে, রেনুর মা এসেছে ডাকতে। অরুণিমা জানালা থেকে সরে দরজার দিকে আসতেই রেনুর মা বলল, গিন্নিমা নিচে বৌরানি আসছে, রইসুল যাইয়া লইয়া আইছে, আপনার অপেক্ষায় রইছে নিচে, জলদি আসেন। ছোট নবাব ঘরে আছে? রেনুর মা মাথা নিচে নামিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, এই। অরুণিমা দীর্ঘশ্বাস ছাড়ে, উল্টো ঘুরে একবার মানহার দিকে তাকিয়ে পা বাড়ায় অন্দরমহলের দিকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে, পাখিরা একে একে ঘরে ফিরছে। অবাধ্য পাখি সারাদিন পুরো আকাশ উড়ে দিন শেষে ছুটে এসে বাসায় আশ্রয় নেয়। একটা টিয়া রঙের পাখি এসে মীর বাড়ির পুরোনো আম গাছে পাতার আড়ালে ঢুকে গেল। ইফরা তাকিয়ে দেখল, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পড়ন্ত বিকেলে লাল আভা। মাগরিবের ওয়াক্ত চলছে, চারপাশে আজানের হিড়িক পড়েছে। ইফরা মাথায় ওড়না টেনে ছাদ থেকে ঘরের দিকে পা বাড়াবে, তখনই চোখ আটকে যায় দূরে ওই স্টিলের ঘরের দিকে। দুটো লোক এগিয়ে যাচ্ছে সেই দিকে। একজনের মাথায় কালো কাপড়ে ঢাকা, হাত দুটো পিছনে বাঁধা, অপরজন সেই লোককে ধরে নিয়ে চলেছে, ঠিক যেন জেলের কোনো কয়েদিকে কালো টুপি পরিয়ে হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মাঝেই লোক দুটো ঘরে ঢুকে যায়। ইফরা তাকিয়ে থাকে, মিনিট দুয়েকের মাঝেই আরাধ্যকে দেখতে পায় সে। মনে প্রশ্ন জাগে, ঘরটা আগেও দেখেছে ইফরা, তবে কৌতূহল নয় সে। এইবারই কিছুতে আকর্ষণ করে না তাকে, কখনো তেমন সন্দেহভাজন কিছু চোখেও পড়েনি তার। আরাধ্য দৃষ্টি নাগালের বাহিরে যায়। ইফরা ধ্যানমগ্ন কিছু খোঁজার আশায় তাকিয়েই থাকে। অতিক্রম হয় কিছুটা সময়, আধার ঘনিয়ে আসছে, নামাজের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতেই চতুর মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। ভীত হয় ইপরা, মনে পড়ে সেই রাতের কথা। কাঁধে কোনো পুরুষের হাত ভেবেই দ্রুত ঘুরে তাকাতেই নজর পড়ে আরাধ্যের ওপর। চমকে পিছু সরে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকায় ইপরা। লোকটাকে মাত্র কিছু সময় আগে দেখেছে সে ঘরের দিকে। উল্টো ঘুরে ঘরের দিকে একবার তাকিয়ে দেখে সে, একের পর এক বিস্ময়কর সব ঘটনা। আরাধ্য ডাকে, ইরা। ইফরা শুনল কিনা জানা নেই, এক ঘরের মাঝে বসবাস চলছে তার। আরাধ্য কিছুটা ঝাঁকিয়ে আবার ডাকে, এই মেয়ে ইরা, কখন এসেছো তুমি? আজ ফিরলে যে? ইফরা হুশহীন এক ধ্যানে তাকিয়ে থাকলো আরাধ্যের মুখ পানে। আরাধ্য ঘটনা বুঝলো না। রাত বাড়তে থাকলো। ছাদের এক কোণে থাকা সন্ধ্যা মালতীর গাছ থেকে কুড়িগুলো উকিঝুঁকি দিচ্ছে। এসব কোনোটাই আরাধ্যের লাগানো নয়। ছেলেটা এত শৌখিন নয়। এই গাছের মালিক মানহা। বাগানের প্রতিটি কোণায় কোণায় থাকা প্রতিটি গাছ মানহার অস্তিত্বের জানান দেয়। আরাধ্য কোলে তুলে নিল ইফরার ছোটখাটো শরীরটা। কি হয়েছে সেসবে? মাথা ঘামাতে চাইছে না। ধীরে ধীরে এগিয়ে গেল ঘরের দিকে। আরাধ্যর কাটা হাতে ব্যান্ডেজ না করার কারণে আবার রক্ত ঝরছে। ইপরার পরনের শাড়িতে রক্ত লেগেছে। এসবে ভ্রুক্ষেপ নেই লোকটার। ইপরা মুখ লুকিয়েছে আরাধ্যের বুকে। আরাধ্যের ভালো লাগছে। মেয়েটা কাছে থাকলেই তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক দৃষ্টিতে তাকে হাঁটতে হাঁটতে কখন যে ঘরে এসেছে খেয়াল নেই দুজনের। আরাধ্য এগিয়ে যায়, বিছানায় আলতো করে শুয়ে দেয় ইফরাকে। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে মুখে আসা বাচ্চা চুলগুলো সরিয়ে দেয় ইফরার। ইফরা চোখের পাতা ফেলে না।
আরাধ্য ইফরার হাত তার মুষ্টিবদ্ধ করে ডাকলো, ইরা। ইফরা তাকিয়ে থাকলো আরাধ্যে, তার গালে আলতো হাত ছুঁয়ে বলল, কখন এসেছো, কে নিয়ে এসেছে? ইফরার চোখের কোণ গড়িয়ে পানি পড়ছে। আরাধ্যের অস্থির লাগে, কান্না করার কোনো কারণ খুঁজে পায় না সে। না, সে তো বকেনি। আরাধ্য অস্থির হয়ে শুধালো, কি হয়েছে ইরা, বলো আমায়। ইফরা কথা বলে না, আরাধ্যর হাত টেনে নিয়ে ঠোঁট ছোঁয় তাতে। আরাধ্য চমকিত হলো, অবাক নয়নে তাকিয়ে থাকলো। ইফরা তার হাতটা গালে নিয়ে আদর স্পর্শ অনুভব করতে চোখ বুজে নিল। আরাধ্য অপর হাতে ইফরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, খেয়েছে কিছু? ইফরা নিশ্চুপ। আরাধ্য হাফ ছাড়ল, আপাতত ইফরাকে না ঘাটিয়ে উঠতে যাবে, তখনই বুঝলো ইফরার তার হাত আরো শক্ত করে চেপে ধরেছে গালে। ইরা। ইফরা নড়ল না, এবারও প্রত্যুত্তর করল না। আরাধ্য আবার হাত বুলিয়ে দেয় তার মাথায়। কিছুক্ষণের মাঝেই ঘুমে পাড়ি জমায় ইফরা। গভীর রাত, ইফরা জড়িয়ে শাড়ির ফাঁকে নরম পেটে হাত রেখে ঘুমানোটা আরাধ্যের অভ্যাসে দাঁড়িয়েছে। কয়েকদিনেই এই মেয়েকে জড়িয়ে ঘুমানোটা তার মনে সুখ বলে অনুভূত হয়। মুখ গুজেছে ইফরার কেশে। রাত বাড়ছে, দেয়ালে ঝুলতে থাকা ঘড়ির কাঁটা জানান দিল রাত 3টে। ধীরে ধীরে ইফরার শরীর হতে হাত সরে যায় আরাধ্যের। নিঃশব্দে উঠে বসে আরাধ্য। বিছানার এদিক ওদিক তাকিয়ে তার কালো রঙের মোবাইলখানা খুঁজে বের করে চোখ বুলায়। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে রেজার 3টা মেসেজ। আরাধ্য মেসেজগুলো দেখে নিয়ে বিছানা ছেড়ে নেমে যায়। গোসলখানায় গিয়ে চোখে মুখে পানির ঝাপটা মেরে এসে আয়নায় নিজেকে দেখে কিছু সময়। চুলে হালকা পানি। আরাধ্য চুলগুলো ঝেড়ে নিয়েই ড্রেসিং টেবিলের গ্লাস উল্টে ঘুরিয়ে দিল। অদ্ভুত এক ডেকোরেশন। আয়না ঘুরে যেতেই সামনে উদয় হলো ধারালো সব অস্ত্রের সাম্রাজ্য। আরাধ্যের চোখ মুখ উচ্ছ্বসিত হয়ে উঠল। কে বলবে এত সুন্দর পরিপাটি ঘরের ডেকোরেশনের আনাচে কানাচে কত কি রয়েছে চোখের আড়ালে। আরাধ্য তাকিয়ে রইল কিছু সময়, এরপর মাথা চুলকে ছোট এক মাল্টি কুড়াল হাতে তুলে নিল। কুড়ালটা উল্টে পাল্টে দেখেই আবারও আয়না ঘুরিয়ে স্বাভাবিক করে। আয়নায় প্রতিবিম্ব পড়ে ঘুমন্ত ইফরার। আরাধ্য এক দৃষ্টিতে ঘুমপড়িকে দেখে নিয়ে আলমারি হতে এক কালো শাল গায়ে জড়িয়ে বেরিয়ে যায় ঘর হতে। আরাধ্য দরজা পার হয়, ঠিক তখনই ঘুম থেকে উঠে বসে ইপরা। ঘুম ভেঙেছে অনেক সময়। আরাধ্যের উষ্ণতা সরে যেতেই ঘুম পালিয়েছে চোখ থেকে। দ্রুত বিছানা ছেড়ে নেমে আয়নার কাছে যায় সে, তবে তেমন কিছুই নজরে আসে না। ছুটে যায় বেলকনির দিকে। এদিক থেকে কিছুটা মেয়ের বাড়ির প্রবেশদ্বার দেখা যায়। ইফরা প্রবেশদ্বারের দিকে তাকাতেই খেয়াল করে আরাধ্য বাগানের পথ ধরে হেঁটে যাচ্ছে। কৌতূহলী চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে ইফরা। সময়ের সাথে পা মিলিয়ে আরাধ্য সেই স্টিলের ঘরের পথে চলে যায়। ইফরা দেরি করে না, শাড়ির আঁচল মাথায় টেনে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। পিছু নেয় আরাধ্যের, চুপি সারে এগিয়ে যায় সেই ঘরের দিকে। মনটা খোঁজখোঁজ করছে তার। হ্যালোসিলেশন হবার কোনো কারণ নেই, তবুও হয়েছে। একই সময় দুই জায়গায় লোকটাকে দেখেছে সে। এটা কি করে সম্ভব হয়েছে? পাখা নেই, উড়ে নিশ্চয় আসেনি লোকটা। ভাবনার মাঝেই ঘরের একদম কাছাকাছি এসে পরে ইপরা। দরজায় পাহারা বসানো, দুজন লোক পাহারায় রয়েছে। এ ঘরে পাহারা রাখার মানে কি? কি আছে এর ভেতরে? মনে কত কত প্রশ্ন ইপরার, উত্তর খোঁজা বাকি। মন দোনমনো করছে, লোক দুটো নজর পেরিয়ে ঘরে প্রবেশ যে খুব একটা সহজ নয়। সে কি করবে, ভেতরে কি করে যাবে? একা একা মনে মনে বিড়বিড় করছে ইপরা। আশপাশ তাকে পথ খোঁজে সে, তবে তেমন কোনো উপায় নেই। মাঝে এক বিপত্তি ঘটে। পাহারাদার একজনের নজর পড়ে যায় তার উপর। কে ওখানে? পাহারাদারের গম্ভীর কণ্ঠ শ্রবণ হতেই দ্রুত উল্টে ঘুরে ইফরা। ভীত হয়, হাত পায়ের আঙুল কাঁপছে তার। উল্টো ঘুরে বাড়ির পথে পা বাড়াবে, তখনই এক তীরের ফলা পাশ কেটে তার সামনের মাটিতে গেঁথে পড়ে। থমকে যায় ইফরার পা। পাহারাদার দুজন এগিয়ে এসে পথ আটকায় তার। ইফরাকে শাড়ির আঁচলে মুখ লুকাতে দেখেই গম্ভীর গলায় প্রশ্ন করে, কে আপনি, এখানে কি করছেন? ইফরা কথা বলে না। লোক দুটো একে অপরের মুখ দেখাদেখি করে আবারও বলে, কি হলো বলুন, কে আপনি? এবারেও নিশ্চুপ ইফরা। পাহারাদারের শোরগোল শুনে ঘর হতে বেরিয়ে আসে রেজা। এগিয়ে এসে দাঁড়ায় লোক দুটোর পাশে। রেজাকে দেখে মাথা নিচে নামিয়ে পাশে সরে গিয়ে দাঁড়ায় লোক দুটো। রেজা চমকিত। ইফরার বেশভূষণে সে চিনে ফেলেছে এই নারীকে। রেজা তোতলানো কণ্ঠে বলল, বৌরানী, আপনি এখানে? ইফরার মুখ হতে আঁচল সরিয়ে রাশভারী কণ্ঠে বলে, চেনার জন্য ধন্যবাদ। রেজা মাথা নিচু করে বলল, শুক্রিয়া বৌরানী, তবে। রেজা কথা শেষ করতে পারল না, তার আগেই ইফরা বলল, আমি ভেতরে যাব, নিয়ে চলুন। ইফরা যতটা ঘুরে বাড়ির দিকে পা বাড়িয়েছিল ততটাই ঘুরে যায় রহস্যময় ঘরের দিকে। দরজার দিকে পা বাড়াবে তার আগে পথ আটকায় রেজা। দৃষ্টি মাটির দিকে রেখে বলল,
ইয়ে মানে বউরানী ভেতরে যাবার অনুমতি নেই? ইফরা চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনুমতি নেই মানে? ছোট নবাব ব্যতীত এই ঘরে বহিরাগত প্রবেশ নিষেধ বউরানী। কারণ কি? রেজা উত্তর করে না, তবে ইফরা অধীর আগ্রহী থাকে রেজার উত্তরের অপেক্ষায়। রেজা শুষ্ক ঢোক গিলে বলল, আপনি ফিরে যান বউরানী, আমি ভেতরে যাব, পথ ছাড়ুন। ইফরা পাশ কাটাতে চাইলে আবারও পথ আটাই রেজা দুই হাত জোর করে বলে, দয়া করুন, ভেতরে অস্বাভাবিক কিছু নেই, আপনি ফিরে যান বউরানী। ইফরার বিরক্তি হয়, গলায় এক তেজি ভাব এনে বলে, ভুলে যাচ্ছেন আপনি মীরবাড়ির বউরানীর সামনে দাঁড়িয়ে। ছোট নবাব নিশ্চয়ই আপনার এই বেয়াদবি মানবে না। রেজা মাথা নুইয়ে নেয়। ইফরা আবার বলল, আমায় যেতে দিন, বিপদ বাড়াবেন না। এবার আর রেজার অনুমতির প্রয়োজন মনে করে না ইফরা। রেজাকে রেখে এগিয়ে যায় ঘরের দিকে। রেজা এক হাতে কপাল চেপে কিছু সময় গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। গলা শুকিয়ে আসছে তার। পরবর্তী কি হবে ভেবে দম ফুরিয়ে আসছে। সে অপেক্ষা করে না, দ্রুত পিছু নেয় ইফরার। ঘরে প্রবেশ করেছে ইফরা। পুরো ঘর জুড়েই অন্ধকার, কোথাও কিছু দেখা মিলছে না। ইফরার নিঃশ্বাস আটকে আসছে। অন্ধকারে বড্ড ভয় তার। রেজা পেছনে এসে দাঁড়াতেই সে আদেশ করল, বিদ্যুৎ আছে, আলো জ্বালান। রোজা সরে গিয়ে লাইট জ্বালাতেই পুরো ঘর দিনের মতো পরিষ্কার হলো। পুরো ঘর ফাঁকা, কোথাও একটা ফার্নিচার অবধি নেই। আরাধ্যের খোঁজ পেতেই পুরো ঘরে চোখ বুলায় ইফরা, কোথাও কিছুই নেই। ইফরা এগিয়ে গিয়ে ঘরের আনাচে কানাচে দেখছে, পুরো ঘর পরিষ্কার। ইফরার অসহ্য লাগছে সব। ঘাড় ঘুরিয়ে রেজার মুখের দিকে তাকিয়ে বলল, ছোট নবাব কোথায়? রেজা মুখে কুলু পেটেছে, সে উত্তর করে না। ইফরা ঘাটায় না তাকে, হয়তো সে ভুল বুঝেছে। ছোট নবাব নেই, রেজা বলেছে ভেতরে সব স্বাভাবিক, তবে এই ফাঁকা ঘরে আসতে অনুমতির কি প্রয়োজন? মস্তিষ্ক একের পর এক প্রশ্নে তালগোল পাকিয়ে চলেছে তার। সে ঘর হতে বেরিয়ে যাবে, এই ব্যাপারটা মস্তিষ্কে প্রসেসিং হওয়ার আগেই ফুটন্ত কিছু শব্দ কানে আসে তার। শব্দটা ঠিক চুলায় ফুটন্ত গরম পানি যেমন বলক তুললে এক বুদবুদ শব্দ হয়, তেমন। ফাঁকা ঘরে শব্দটা প্রখর হয়। ইফরার দিকশূন্য, খুঁজে পায় না শব্দের উৎস। স্টিলের ঘরটির ছোট এক রুম। এই রুমে যেহেতু মানুষ নেই, তবে শব্দ আসার কথাও নয়। সন্ধিহান চোখে রেজার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, ছোট নবাব কোথায়? রেজা নিশ্চুপ। ইফরার আগে কণ্ঠে বলল, মুখ খুলুন, আপনার জন্যই মঙ্গল হবে। ছোট নবাব কোথায় বলুন। ইফরা সরে রেজার দিকে এগিয়ে যাবে, তখনই তার মনে হলো কেউ চিৎকার করছে, তবে কোথায় করছে? সব কেমন ধোঁয়াশা, এ কেমন চক্র? ইফরার ছোট মস্তিষ্ক প্রতি মুহূর্তে ধোঁকা দিচ্ছে তাকে। ভাবতে পারে না। আরও একবার এদিক ওদিক তাকাতে গিয়ে ইফরার নজর পড়ে রোজার পায়ের দিকে। পুরো ফ্লোরের রং একরকম হলেও রেজার দাঁড়ানো জায়গার রং ভিন্নতা। ইফরা তাকিয়ে থাকলো অধিক সময়। রেজার অস্বস্তি লাগে, গা ঘেমে উঠেছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম। ইফরা তার অস্বস্তি আরও একগুণ বাড়িয়ে দিয়ে তার আশেপাশে একবার চক্কর কাটে। এতে যেন প্রাণ যায় যায় করছে রেজার। ইফরা ঘুরে থামিয়ে হঠাৎ বলে, সরে দাঁড়ান। রেজা বুঝল না, ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকলো ইফরার দিকে। ইফরা এবার নমনীয় হয়ে বলল, সরে দাঁড়ান মানে বউরানী, হয়েছে কি? ইফরা হাত উঁচিয়ে থামিয়ে দিল, শুনতে আগ্রহী নই, শুধু বলুন, পাকা মেঝেতে কাঁচা মাটি কি করে এলো? মানে? পুরো ঘরের মাঝে এই জায়গায় মেঝের রং ভিন্ন কেন? রেজা কথা বলে না। ইফরা আবার বলল, উত্তর করছেন না? নীরবতা সম্মতির লক্ষণ, তবে নিশ্চিত ঝামেলা রয়েছে। কোনো ঝামেলা নেই বউরানী, আপনি সরে আসুন। কথা বলতে দেরি, রেজাকে টেনে সরিয়ে দিতে দেরি নেই ইফরার। রেজা হতভম্ব। ইফরা মুচকি হেসে বলল, ধন্যবাদ। রেজা বাকরুদ্ধ। আজকার মুখ দেখে উঠেছিল কে জানে কী সব ঘটছে তার সাথে। ইফরা হাঁটু গেড়ে বসলো মাটিতে। আলতো হাতে মাটি তুলে নাকের কাছে এনে শুকলো। ভেজা মাটির গন্ধ। মেঝের অংশ আঙুলে টোকা দিতেই অদ্ভুত এক শব্দ অনুভব করলো। রেজা ভয়ে জমে উঠেছে, কি করবে বুঝে আসে না তার। উপায়ন্তর না পেয়ে ইফরার মনোযোগ সরাতে ডাকে, বউরানী ভোরে এলো, ফিরবেন না? এদিকে আসুন। রেজা চমকালো। ইফরার মনোযোগ টানতে পারেনি সে, বুঝেছে এটা। কাপা গলায় বলল, ওখানে কি করছেন বউরানী? মেঝে ঠান্ডা, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওটা পরে ভাববেন, আগে এদিকে আসুন। রেজা এগিয়ে গেল। ইফরা তার মুখের দিকে তাকিয়ে বলল, সরিয়ে দিন। জি। কি? অভিনয় করবেন না? যদিও আপনার অভিনয় দেখতে আমি আকর্ষিত নই, তাই হয় আপনি সরিয়ে দিন এই কার্পেট, নয়তো আমি সরিয়ে নিব। রেজা থ মেরে যায়। 10 নম্বর বিপদ সংকেত তার মাথার ওপর। ইভরা পাত্তা দিল না এসবে। বসা থেকে সরে গিয়ে মেঝেতে রাখা কার্পেট সরাতেই বড় এক বিদ্যুৎ শক খায় সে। ছিটকে পড়তে গেলেই রেজা ধরে নেয় তাকে। বউরানী সামলে
ইফরা থমকায়, ঘরের মাঝে এক গর্ত দেখে রেজার চোখে চোখে তাকিয়ে নিজেকে সামলে এগিয়ে আসে সে।